আমরা কবিতা লিখে কপিলের অভিশাপে প্রতিদিন ভস্মীভূত হই আর ভাবি প্রকাশিত কবিতার শব্দবংশ থেকে জন্ম নেবে কোনো ভগীরথ, একদিন জাহ্নবী নামাবে। এক প্রশ্নের উত্তরে আমার দেখা বাংলা ভাষার একমাত্র বিস্ময়কর কবি শম্ভু রক্ষিত বলেছিলেন, বাঁকুড়া জেলার তার প্রিয় কবির নাম শক্তি সেনগুপ্ত। যদিও আমরা বিশ্বাস করি কবিতার কোনো ভৌগোলিক সীমারেখা নেই, যেখানে তিনি পা রাখেন সেটাই তার পৃথিবী। বাঁকুড়া আমার জন্মভূমি, মালভূমি, ঢলভূমি, শৈলভূমি রেখা এইটুকু শুধু ব্যক্ত, বাকি সব করে রব। জোয়ালে সারিবদ্ধ দাঁতে, পলিওলিথিক হাড়ে, খাড়িমণ্ডলে শিখরে পগারে, বন জনপদ নদী প্রান্তরে, কাঁসাই কুলিয়া তেঁতুলে খয়রা, বর্ষা অশ্ব লাঠি ঢাল তলোয়ারে, পানু বৈরাগী ধরে সুখসারি অন্ধকারে একাকিনী রায় সুবিচারী। মা আমার চলে যান বনে বনে শুকনো পাতার অন্বেষণে, আদিম ত্রিপুরা স্ফুটা উৎকরা জননী হট্ট দেয়াসিনী। পাঠা নেন পিলারের স্বপ্ন দেখে শ্রেণীবদ্ধ সালে, ভাঙা মেলা থেকে ভাঙা চুড়ি শুধু পুড়িয়ে পুড়িয়ে মালা গাঁথি, ঝুলিয়ে দিই মাটির রূপালি ইলিশে, দরজায় লিখি কুসুমা আনন্দময়ী। বাকি গোটা পৃথিবীর সভ্যতার নক্ষত্রের গতিবিধি কিছুই জানি না। ঝড় ওঠে, বৃষ্টি নামে, রজস্বলা লাল মাটি হয়ে ওঠে ঝুনুরের আশ্চর্য বতর। বাঁকুড়া আমার জন্মভূমি, এইটুকু শুধু ব্যক্ত, ডোকরা ঘোড়া গালা ও লণ্ঠনে, বাকি সব করে রব। কুহকিনী লটারি মাইকে স্বনির্ভর প্রকল্পের ফ্রেড, ফিতে কাটা লাল কাঠ, ছয় তারা টিপিকল, বাতাসে কিনে রাখা, রাজধ্বজ তুলে গলিতে গলিতে হাঁক দিয়ে রাজা চলেছেন হৃদয়ায়। হাড়মাসড়া বাঁকুড়া জেলার দক্ষিণের এক প্রাচীন জনপদ। প্রাগৈতিহাসিকতার সাক্ষী হিসাবে এখানে বহু স্থাপত্য উপাদান। সাধারণ অথচ অসাধারণ এই গ্রামের এই বাড়িতে 1937 সালে জন্মগ্রহণ করেন কবি। বাবা অমূল্যরতন সেনগুপ্ত, মা রাখহরি দেবীর পঞ্চম সন্তান, এবং 2005 সালে পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি দেন অনন্ত লোকে। চিরকাল যে আগুন সবার অলক্ষ্যে জ্বলে, সে তো মৃত্যুহীন সহজাত কবচ কুণ্ডলে, তার স্বরূপ সন্ধানে যাব অমরণশীল, এত আয়ু নেই। জৈন মন্দির থেকে খসে পড়া পদ্ম পাথরে বসে এতক্ষণ বিটু আর মৌ দেখছিল আঙ্গুলের গুণফল মুহূর্তে মৃদঙ্গ হয়ে বাজে। তবে কি পাথর মানুষের অভ্যুদয় অথবা সভ্যতা বিলয় গল্প জানে? এই গ্রামের পূর্বপুরুষ যারা নদী পাড়ের বেলে মাটির মায়া আর সুরি শালুকের আশগন্ধ ছেড়ে বেশি দূর যেতে চাননি, তাদের কজন অর্জুন পলাশ আর বাক্সিমূল হয়ে অকারণ এক গম্ভীর মাহাত্ম্য ঘেরা অন্ধকার সৃষ্টি করেছে। সে আধার এমন সম্পূর্ণ যেন চিতা পলায় তা কেউ লুকিয়ে রয়েছে। বিটু আর মৌ এখনো জানে না দুপাশের গরমের ধানে ঢাকা আছে মহাবীর সিদ্ধিভূমি। জানে না মন্দিরের দুর্গম গোপনে এই সন্ধেবেলায় সমস্ত শঙ্খিনী দৃশ্য বিভ্রমে আর বাতাসি ভাষায় অধঃপুষ্পী হয়ে ওঠে। জানি না যে একটু পরেই স্বচ্ছ ঘোড়ার পিঠে চড়ে দিগর দুর্জন সিং এই পথে যাবে। তার কাছারি লুটের টাকা ঢাকা আছে পদ্ম পাথরে। বিটু আর মৌ কি চাঁদ ওঠা দেখে তবে যাবে? চাঁদ অত সহজে ওঠে না। কাঁধের পিছনে অন্ধকার, তারা জাগা ঘোলাটে আকাশ, স্মৃতির দূরত্ব, তবে চাঁদ। দেহহীন স্থাবর সম্পত্তিহীন অদৃশ্য অথচ সচল তারাই ঘোষণা করছে আঁধারের সত্য বিধান। দিনের আলোর চিহ্ন জাগিয়ে রাখছে শুধু কয়েকটি ছোট্ট জোনাকি।
বিটু আর মৌ এখনো তো উঠে যাচ্ছে না। সময়ের ভাবনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা এ এক জ্বালা হলো দেখি। তবে আমাকে দেখলে যদি উঠে যায় এই ভেবে আমি গিয়ে দেখি বিটু আর মৌ নয়, বসে আছে চণ্ডীদাস ও রানু। ভ্রমণ কাহিনীতে যেমন লেখা ছিল তেমন তো নয়। দু একটা ঝাউ গাছ একে তুমি ঝাউ বন লিখেছ। নানা রঙের অনেক পাথরের কথা লিখেছিলে। দু তিনটি পাথর আমিও দেখেছি, তাতে আর রং নেই, জলচিহ্ন নেই। কাঁকড়ারা প্রত্যেকের পা কামড়ে ধরে আছে, পা দেখলেই পিছিয়ে যায় ঢেউ। সৈকত রেখায় হাঁটলে নানা রঙের সুন্দর ঝিনুক কই। মাইল মাইল হেঁটে আমি শুধু হাড় আর কয়লা পেয়েছি। আজ সন্ধ্যায় রানীর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। সে এখন সভাকবি। তুমি যে কবিদের কথা লিখেছিলে আমি খোঁজ নিয়েছি, তারা আর কবিতা লেখে না। সরকার বিনামূল্যে খবরের কাগজ দেন, তারা তাই পড়ে। আজ ভোরবেলা আমি যখন সূর্যোদয় দেখতে সৈকতে যাই, দেখি মফস্বল কলেজ থেকে যারা সব বেড়াতে এসেছে তাদের সবার হাতে ছোট ছোট শাঁখ। শাঁখের ভেতর থেকে সমুদ্রের সমূহ গর্জন আমিও শুনেছি। কিছু ঢেউ কিছুটা এগিয়ে এসে আবার ভেঙে যায়, তার পিছনেই উঠে আবার নতুন ঢেউ। তুমি ভুল করে লিখেছিলে ইতিহাস। ইতিহাস নয়, আবহমানতাই সমুদ্র। কবির প্রকাশিত কাব্যগ্রন্থ 3টি। বড় ঘড়ির তলায় বইটি প্রকাশিত হয় নভেম্বর 1995 সালে। কবির দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম যাব অভিজিৎ মাসে। বইটি বেরোয় নভেম্বর 1997 সালে এবং তার তৃতীয় তথা শেষ কাব্যগ্রন্থের নাম জিনোম ও জমচিত্র। বইটি বেরোয় জুলাই 2001 সালে। মগ্ন চৈতন্যের পথে, আলো ছায়ার পথে হেঁটে চলেন কবি। শুনতে পান প্রজ্ঞার কণ্ঠস্বর। তাড়িত ভাবনাগুলি অবচেতনের অন্ধকার থেকে মুক্তি দেন আলোকিত চেতনায়। সত্তায় ধরা দেয় মেঘ আর মাটি। অক্ষর ছবির সামনে দাঁড়িয়ে থাকতে থাকতেও আগুন আলিঙ্গনে পাঠক শীতলতায় আমূল কাঁপতে থাকেন মুহূর্তে মুহূর্তে। হাড়মাহারা যে সাহিত্য চর্চার ইতিহাস, তাতে এই ধরনের কাব্যচর্চার গভীরতা মানে খানিকটা বলা যেতে পারে নাগরিক সাহিত্য চর্চার আর গ্রামীণ সাহিত্য চর্চার দুটোর ভাবধারাকে মিলিত করে তিনি যে একটা গভীরতার মধ্যে চাইছেন কবিতাটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে, একটা নতুনত্ব আনতে, সেটা আমি উপলব্ধি করেছিলাম। তারপর উনি যা লিখতেন, যাই করতেন, আমার সঙ্গে কিছু আলোচনা করতেন, কিছু বলতেন। তো তখন প্রথম কাব্যগ্রন্থ বড় ঘড়ির তলায়। এই বড় ঘড়ির তলায় বলতে দুটো জিনিস আমার যা মনে হয়েছে, হয়তো কিছু আলোচনার থেকে জেনেছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই। বড় ঘড়ির তলায় বলতে হাওড়া স্টেশনে একটা যে ঘড়ি রয়েছে, ওখানে ওই ঘড়িটার নিচে অনেকে বলা হয় আমি ওই ঘড়িটার নিচে দাঁড়াবো, মানে পরস্পরকে ঠিকানা বলে দেওয়ার জন্যে, খুঁজে যেতে পায় তার জন্য ওই ঘড়িটার কথা বলা হয়। ওইটা নগর সভ্যতা আর গ্রামীণ ক্ষেত্র দুটোর মধ্যে মিলনের স্থান। পাড়াগাঁয়ের লোক গেলে ওই ঘড়িটার নিচে যে লিখে আসবে বা পরিচিত মানুষ ওইখানটায় মিলিত হওয়া। আবার যে কলকাতা শহর থেকে যে বেরিয়ে যাচ্ছে গ্রামের দিকে, তাহলে গ্রাম শহরের মিলন কেন্দ্র হিসেবে ওই ঘড়ির তলাটা। আর একটা হচ্ছে বড় ঘড়ি বলে সূর্য, তার তলায় আমরা গোটা পৃথিবী, আমাদের অস্তিত্ব সবই রয়েছে। সেই দুটো মানেই এই বড় ঘড়ির তলায় কাব্যগ্রন্থটা সম্বন্ধে করা যায়।
তার পরবর্তী ওনার যে কাব্যগ্রন্থ যাব অভিজিৎ মাসে, এটার সঙ্গে তো ওনার জীবনের পুরো সাইকোলজি এর নামকরণটার মধ্যে যুক্ত হয়ে আছে। উনি কাব্যচর্চা করার আগে তো অনেকভাবেই নিজের যে প্রতিভার অপচয় করেছেন, বিশেষ করে সেতার বাজানোটা তো কোনো কাজেই লাগেনি আমার মনে হয়, কিন্তু ওটা পেছনে প্রচুর সময় দিয়েছেন। আর ছবি আঁকাটাতে অনেকখানি সাফল্য অর্জন করেছিলেন। এমনকি বড় বড় যারা শিল্পী যেমন প্রকাশ কর্মকার, দীপেন পাকড়াসি, তারপরে ওই যে যারা কোলাজ, ছবির কোলাজ, বিভিন্ন কাগজের কোলাজ দিয়ে ছবি টবি বানান, সে এক দেশি মহিলা, কি নামটা ভুলে গেছে এখন, তখন খুব নাম পেয়েছিল। তাদেরকে পানেসার, ওই কোলাজের একজন বড় শিল্পী, তাদেরকে সব বাড়িতে সমাবেত করতেন, ছবি আঁকা নিয়ে প্রচুর সময় দিয়েছেন। সে পরিমাণ সাফল্য না পেলেও আমাদের হিসেবে উনি যথেষ্ট ভালো শিল্পী ছিলেন ছবি আঁকতে। সময়টা চলে যাওয়ার পর ওনার মনে হয় যখন কবিতার জগতে আসলেন এবং ক্রমশ সুনাম পেতে আরম্ভ করলেন, বড় বড় কবিরা ওর কবিতায় যখন প্রশংসা করতে লাগলো, গোটা পশ্চিমবাংলার, বিশেষ করে দক্ষিণবঙ্গের আমাদের দিকটা, পশ্চিমবঙ্গের এই এলাকাতে বড় বড় পত্রিকা সম্পাদক ইত্যাদির সাথে পরিচিত হওয়ার পরে তারা যখন ওর কবিতা বা ওর সাহিত্য চর্চাকে খুব উৎসাহিত করলো এবং তার মধ্যে যে প্রকৃতই প্রতিভার স্বাক্ষর তারা পেয়েছিল, এটা বুঝতে পারার পর উনি বুঝলেন যে ওনার অনেক সময় নষ্ট হয়ে গেছে। এবং জীবন তো খুব কারোরই নির্দিষ্ট নয়, নশ্বর জীবন, তাহলে সেই সময়টাকে আর ফিরে পাওয়া যাবে না। তখন ওনার মনে হতো এই সময়টাকে টেনে যদি বাড়ানো যেত, তো সেটা কীভাবে বাড়ানো যাবে। তো ওনার এটা নিজস্ব একটা থিওরি যে আমাদের যে বছর, মাস, সপ্তাহ, বার, এই যে ভাগগুলো করা হয়েছে, তাতে মাসের নামগুলো তো নক্ষত্রের নাম অনুযায়ী হয়েছে, যেমন বিশাখা থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে, তাহলে 12টা নক্ষত্রের নামে 12টা মাস হয়েছে। কিন্তু 27টা তো নক্ষত্র আছে, এই 27টা নক্ষত্র আরো অসংখ্য নক্ষত্র হয় যাদের নামে কোনো মাস নেই। তো উনি বললেন যদি 27টা মাসে বছরটা হতো, আর যেটা বার, 7টা বার আছে এবং 7টাই গ্রহের নামে, সবগুলো গ্রহ, যদিও এই যে রবি আর সোম মানে সূর্যচন্দ্র এগুলো গ্রহ নয়, কিন্তু এগুলো আবার এই গ্রহ, যারা গ্রহাচার্য তাদের কাছে এগুলো গ্রহ, জ্যোতিষ শাস্ত্রে এগুলো গ্রহ। তাহলে সেই হিসেবে রবি, সোম, মঙ্গল, বুধে বাকি 9টায়, এই 7টাই গ্রহ রয়েছে, কিন্তু গ্রহ তো 9টা। তাহলে 9টা যদি গ্রহ হয়, তাহলে সেই রাহু আর কেতু এই দুটো গ্রহ ধরে নেওয়া হয়। তাহলে যদি সপ্তাহটা 7 দিনে না করে যদি গ্রহের নামেই যদি হতো, তাহলে 9 দিনে সপ্তাহ হতো। আর সপ্তাহটা যদি 9 দিনে হতো আর 27টা যদি মাস হতো, তবে 1 বছর হতো। তাহলে একটা মানুষের পরমায়ু যদি 70 হয়, তাহলে সে বহু আরো অনেক প্রায় অনেক গুণ তার পরমায়ু বেড়ে যেত। এইভাবে পরমায়ুটা বাড়ানোর জন্য, সময়টা আরো বেশি করে কাছে পাওয়ার জন্য আরো যদি কয়েকটা বছর পেতেন তিনি, তাহলে সত্যি তিনি মানে এই সাহিত্যের ক্ষেত্রে একটা বিশাল বিপ্লব ঘটিয়ে দিতে পারতেন, এটা আমার ধারণা। সেই আকুতিটা তার এই মানে যাব অভিজিৎ মাসে কবিতার মধ্যে এখানে প্রথমে আছে, 12 পূর্ণিমায় তুমি সম্বৎসর কাটালি কৃপণ, অথচ চাঁদকে দিলে 27 নক্ষত্র অধিকার, এই বঞ্চনায় ক্ষুণ্ণ তারাদের অধিবাস, আর আমাদের ছিন্ন পরমায়ু, আর কি ফিরিয়ে দেবে 27টি চান্দ্রমাস, রাহু কেতুর নামে বাদ, ইত্যাদি। এখানে যাব অভিজিৎ মাসে কবিতার অনেক কবিতার মধ্যেও ওনার এই যে বেদনাটা, সময় সংকোচ, সময় সংক্ষেপ, এটা নিয়ে দুঃখটা রয়েছে। তার পরবর্তী যে বইটা জিনোম ও জনচিত্র, এই জন্য আধুনিক কবিতাকে অনেকেই মানে দুঃসাধ্য বা দুর্বোধ্য, পড়ে বুঝতে না পারার ব্যাপারটা অনেকেই বলেন। এই জিনোম ও জনচিত্র প্রথমে পড়ে এটার নামটার মানে কি, আমিও প্রথম যখন পড়লাম যে আমি বলি কি মানে বলুন, আমাকে আগে বুঝিয়ে দেন। আমি যদিও নিজে হয়তো তেমন কিছু কবিতা লিখিনি, কিন্তু তবুও এই কবিতা চর্চা আমি মানে পড়ি প্রচুর। কবিতা আমি এখনো দেশ পত্রিকায় যা বেরোয় তাই পড়ি, সবগুলোই বুঝি এমন কিন্তু নয়, কত তো একদমই বুঝি না। কিন্তু ওই না বুঝে হে হে করার পার্টি আমি নই, অনেকেই সেটা করে। দেখি যে একটা আজকাল যেসব নেটে বেরোচ্ছে কবিতা দিল, তারপরে অনেকে লাইক দিতে, না বুঝেই লাইক দিচ্ছে, কবিতাটা ভেতরে ঢুকতেই পারছে না।
আর সব কবিতাই কবিতা নয়ও, তা সত্ত্বেও কত লোক লাইক দিবার সেরকম নানান কারণে পরিচিতির সূত্রে ইত্যাদি লাইক ফাইক পড়ে মন্তব্য দেখে করে অধিকাংশ মন্তব্যগুলো ভাষা মানে ভেতরে ঢোকেই, 2-4 জন হয়তো ভেতরে ঢুকতে পেরেছে। তো এই জিনোম ও জমচিত্র আমি সত্যি বলি কি নামকরণটা আমাকে একটু বুঝিয়ে দেন। ওটা যদি ওই প্রচ্ছদে যে একটা ছবি রয়েছে, এইটা দেখলে কিছুটা হয়তো কারোর মাথায় ঢুকে যেতে পারে। এটা হচ্ছে জিনের যে গঠন, মানুষের জিন তো আমাদের যে জীবনের একক, প্রাণের একক যে জিন, আমাদের প্রত্যেকের শরীরে জিন আছে, এই জিনটা এটাকে ভালো কথাতে জিনোম লাগে, ওয়ার্ড তো জিনোম বলে কথাটা জিন, এইটা না হয় বোঝা গেল, ছবিটা তো কিছুটা সেটা ইঙ্গিত রয়েছে, কিন্তু জমচিত্রটা আজকের দিনে তো মানুষ বুঝবে না। আমরা যখন ছোট ছিলাম, আমার মনে হয় যখন 8-10 বছর 12 বছর বয়স, সেই সময় এক ধরনের মহিলা আসতো বাড়িতে, একটা হাতে কুস্তির মতন সে বড় লম্বাটে একটা কাগজ নিয়ে, তাতে বিভিন্ন ছবি আঁকা থাকতো এবং তাতে কি ধরনের অপরাধ করলে কি ধরনের শাস্তি হয়, সেইটা নরক গিয়ে কত রকমের নরক আছে, নরকে যাওয়া কেমন করে পানিশমেন্ট দিচ্ছে, কোন জিনিসগুলো করা উচিত আর কোন জিনিসগুলো করা উচিত নয়, এটা একটা মূল্যবোধে জাগরণের জন্য বাড়িতে বাড়িতে দুপুরবেলা আসতো, মেয়েদিকে নিয়ে সেটা বসতো, একটা বেশ চারপাশে হতো, দিয়ে বললো যে এই মিথ্যা কথা বলার জন্য এইটা দেখা যাচ্ছে তার জীবটা কেটে দিচ্ছে, নরকে লিয়ে 2 জন ধরে, সেইরকম ছবি পানিশমেন্টের। তো ওই কি বলবো, পুরস্কার ও তিরস্কারের ব্যাপারগুলো, যাতে সে অনেক বড় লম্বা পর পর কাঠিটা ঘুরি যেত, একটা করে ছবি আসতো খানিকটা বায়োস্কোপের মতো, সেইটাকে বলা হয়তো জমচিত্র, জমপট কেউ বলতো। তো এই যে এই দুটো মানে জমপট, মানুষের জীবনের পরিণতি, কে কোন পরিণতিতে পৌঁছাবে তার জন্য মানুষকে আগাম বলে দেওয়া, তুমি এই করছো তোমার এই পরিণতি। সেইটা বলছে যে এখন তার জমচিত্র আর কেউ দেখায় না, কিন্তু এখন জিনোম, একটা জিন ম্যাপ করার কথা উঠছে, যে প্রত্যেকটা মানুষের জিনটাকে নিয়ে তার ম্যাপিং করা। তো এই লোকটার ভবিষ্যতে কি হবে, সে কি ভাববে, সে কোন দিকে যাবে, মানে এই জিন ম্যাপ করে, মানে এলাকাগত জিন ম্যাপ, সেখানকার মানুষের চরিত্র, স্বভাব, আচরণ সবকিছু ফুটে উঠবে ওতে। এই জিন ম্যাপিংটা জমচিত্রের উন্নততর আধুনিক রূপ বলে উনি মনে করেছিলেন, যেখানে যে একটা বাচ্চা জন্মালো, সেই বাচ্চাটা জিন ম্যাপিং করে সে কোন দিকে তার অ্যাপটিটিউড, তার আকর্ষণ কোন দিকে, তাকে সেই লাইনে যে এই ছবি আঁকায় ভালো হবে, এই গানে ভালো হবে, তাকে সেই পথে চালিত করা, এবং সে এইরকম ভাবে তার আত্মহত্যার প্রবণতা থাকবে, অতএব তাকে এইভাবে সতর্কতা আগের থেকে করলে সে আত্মহত্যার থেকে বিরত হবে ইত্যাদি। এটা হলো গিয়ে জিন ম্যাপিং। এই জমচিত্রের উন্নত সংস্করণ জিনোম, তার মানে আমাদের যদি আমরা এমনটা হতে পারতো যে আমরা কি হব আগামী দিনে, কোন পথে যাব, পথভ্রষ্ট হব কিনা, এইগুলো যদি আমরা জেনে যাই আগের থেকে, তাহলে কিছু ভাবে আমরা নিজেদের জীবনের গতিপথকে পরিবর্তিত করে নিতে পারি। এই চিন্তা ভাবনা থেকে এই জিনোম ও জমচিত্র গ্রন্থটি লেখা। আত্ময় জল অনর্থক, তুমি কনকা শাকের মাচায় কালো হাড়িতে ভূত এঁকেছ, চড়াইরা ওই রকম ভূত খুব ভালোবাসে। সারগুড়ের পোকারা ওই হাড়িটিকে ভেবেছিল তাদের পাহাড়, চড়াইরা সেখানে ছদ্মবেশী ভিখারি সেজেছে। এদিকে সাতপাড়ার মস্তানরা খুব লক করে বাড়ি, কেউ 10 তলা শীষ দিয়ে চোরা কুঠুরিতে ভাড়াটে বীজ বসায়। কালো শক্ত রক্তমুখী বীজ, চড়াই নজর রাখে। মকর ধ্বজের মতো সেই বীজ মেচড়ায় গর্ভে টেনে নেয়। কাবাডি মেয়েকে অত শত দেখলে চলে না, শুধু বেছে বেছে কনকা শাকের লাল ডগাগুলো মুঠো করে চেপে কাটে। সারপুরের নরম গর্ত থেকে উষ্ণ কালো জল উঠে আসে হাতময়, ডগাগুলো নেতিয়ে বাঁশের ডালায় পড়ে থাকে। বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি শক্তি সেনগুপ্ত। বড় ঘড়ির তলায়, যাব অভিজিৎ মাসে এবং জিনোম ও জমচিত্র, এই 3টি কবিতার বই তিনি রেখে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য, পাঠকদের জন্য। 3টি মাত্র বই, সামান্য কিছু কবিতা, তবু তাকে আমরা আমাদের ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি বলছি, তা নিশ্চয়ই তার কবিতার সংখ্যার জন্য না, তা তার কবিতার উৎকর্ষের জন্য, তার উচ্চারণের নিজস্বতার জন্য। হরম ওষুধের গ্রাম, চাঁদমারি,
রতন, এইরকম সব কবিতা যে কোনো ভাষারই সম্পদ। শক্তি সেনগুপ্ত লিখেছেন লোকায়ত জীবনের কথা। চিত্রকল্পের নির্মাণে ভাষার তীর্যক গতিতে তিনি তার কবিতা ভাবনাকে ফুটিয়ে তুলেছিলেন। লোকায়ত জীবন, মানুষের বেঁচে থাকার দর্শন, জ্যোতির্বিজ্ঞান চর্চা, সব মিলিয়ে এক আশ্চর্য কবিতার ভুবন নির্মাণ করেছিলেন তিনি। আমরা আজ সেই ভুবনের মধ্যে পৌঁছিয়ে মুক্ত হই, আশ্চর্য হই। তিনি যে শুধু তার সময়ের কথা লিখেছিলেন তা নয়, তার সময়ে বাংলা ভাষায় নানান ক্ষমতাবান কবি তাদের কবিতায় সম্পদশালী করেছেন আমাদের। তারই মধ্যে নিজস্ব উচ্চারণে শক্তি সেনগুপ্ত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার কবিতা তার সময়ের অনেক আগের থেকে শুরু হয়। তিনি লিখেছেন অতীতের কথা, লিখেছেন তার সময়ের কথা, আর সেই কথা বিস্তৃত হয়ে গেছে তার পরবর্তী সময়ে। একই সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে স্পর্শ করেছেন কবি। হাইওয়ের ধারে ধারে যে সমস্ত গাছপালা লাগানো হয়েছে তাদের পাতার রং না নীল না সবুজ। সত্যি বিষ খেয়েছি কিনা বোঝা যায় না। বিষবিদ্যা এসব ক্ষেত্রে হাতের তালুতে ছাই মাখিয়ে ঘষে দেখতে হয়। বিষ খেলে রং পাল্টাবে, কিন্তু পথের ধুলো, লরির ধোঁয়া তাদের এত ছাই মাখিয়েছে, সে পরীক্ষা কোনো কাজেই লাগলো না। তখন আমার মনে পড়ল দিনসাগুনির অন্ধ মায়ের কথা। আকামা খরিস নিয়ে দিনসা যখন ঝাঁপানে উঠত, ওর অন্ধ মাকে আমরা বসিয়ে দিতুম পথের ধারে। ধুলোর মধ্যে বসেই বুড়ি মন্ত্র আওড়াতো, বিষনাশন মন্ত্র। ঝাপান যাত্রার হাজার মানুষের পায়ের ধুলোয় বুড়ি হাঁপাতো, কাশত, কিন্তু মন্ত্র পড়া থামত না। নিশিরাতে নির্জন রাস্তায় গাছের পাতা ঘুরতে ঘুরতে বিষ খাওয়া আরশোলার মতো চিত হয়ে পড়ে থাকে। ডালের আড়াল থেকে নতুন কুড়ির রং কাটিঘার মতন লাল। কিন্তু সে কি জানে, যে কোনো অসুবিধাকে একটু কৌশলে সুবিধায় পরিণত করার জন্য আমাকেও বসানো হয়েছে রাজপথের ধারে। ধুলো আর ধুঁয়োর ভিতর তন্ত্রে মন্ত্রে এই তো আমার বিশুদ্ধ বিপদ আবাহন। শক্তিবোধ সেনগুপ্ত। অনেকের কাছে উনি একজন বিখ্যাত উকিল, কারো কাছে কবি, কারো কাছে ভালো সেতার বাদক, কারো কাছে ভালো ছবি আঁকিয়ে। আমার কাছে তিনি আমার বাবা। যদিও যে কটা কথা বললাম সে কটা গুণই ওনার কাছে, ওনার যে আমি শুধু একজন বাবা হিসেবেই তাকে চিনি তা নয়। সত্যি কথা বলতে কি, বাবার চেয়ে বেশি আমি তাকে একজন আর্টিস্ট, একজন সেতার বাদক, একজন কবি হিসেবেই বেশি চিনি। কারণ ওই দিকটাই বেশি ধরা পড়েছে আমাদের চোখে। হ্যাঁ, তিনি পেশাগত উকিল ছিলেন, কিন্তু সেই পেশাগত দিকটা বাড়িতে তিনি কখনো খুব একটা আনতেন না। বাড়িতে তিনি ছিলেন একজন আর্টিস্ট, ছবি আঁকতেন, সেতার বাজাতেন এবং লিখতেন। এইসব কাজ বাড়িতে হাতেই দেখেছিল। বাইরের জগতের কাজে তিনি ছিলেন একজন ট্যাক্স লয়ার। এতগুলো কাজ কি করে সামলাতেন, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে। আর আমিও ছোট থেকে বাবাকে অবজার্ভ করতাম এবং বুঝতে পারতাম পরের দিকে যে কি করে তিনি এতগুলো সামলেছেন। একটাই মূল মন্ত্র ছিল তার, ডিসিপ্লিন। সময়ের কাজ সময় করা, তাহলে সব কিছু সম্ভব। এই শিক্ষাটা উনি আমাকে দিয়েছিলেন এবং এই শিক্ষাতে উনি রেগুলার চলতেন। প্রত্যেক ভোরবেলা আমাদের ঘুম ভাঙতো বাবার সেতারের ধ্বনিতে। সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন তিনি প্র্যাকটিস করতেন, কিন্তু সকালবেলা সেতারটা হয়তো কোনোদিন ভুলতেন না।
শনি রবি কিন্তু উনি শুধু সময় দিতেন তার নিজের শখের, ছবি আঁকা, সেতার বাজানো এবং লেখালেখি। এই ছিল শনি আর রবির জন্য। শনি আর রবিতে উনি কিন্তু পেশাগত কাজ খুব কম করতেন। ভারতীয় ঐতিহ্য নির্মাণে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সম্মোহিত শব্দচয়নে তিনি স্বতন্ত্রতার সিংহাসনে সুপ্রতিষ্ঠিত। শুধু শিল্পের জন্য শিল্প নয়, আবেগমথিত হয়ে শব্দ সন্ধান নয়, কবিতা এক আত্ম আবিষ্কার, সাধনাজাত অসাধারণ শ্লোক। তা তাকে পাঠ করতে করতে পরিষ্কার হয় সহজেই। বোঝা যায় কবিতা প্রকাশের আগে তিনি নিভৃতে চর্চা করেছেন দীর্ঘকাল। নিজের ভেতর আস্থা না আসা পর্যন্ত নীরবে অপেক্ষা করেছেন দীর্ঘকাল। শব্দের সন্ধানে গিয়ে মাটির বিভিন্ন স্তরে মানুষের ফেলে যাওয়া আদিম পাথরগুলি খুঁজে পায়। রক্তচূর্ণ মেশা তার ঘুম, উদ্গীরণ, হারানো ছায়ার সাথে মিশে যাচ্ছে। সেই ছায়া কি পাখির, না মেঘের, অথবা দিবালোকে না দেখা তারার? অবস্থান বিষয়। আনন্দ থেকেই সমস্ত ভূতের জন্ম। পিছন থেকে কে যেন বললেন খোল, অর্থাৎ নিশ্চয় নিশ্চয়। তবে স্তর ফেরাচ্ছে, আছে একতলা দোতলা। মনে হলো দৈববাণী। পিছনে ঘুরেই দেখি এক ফেরিওয়ালা বৃহৎ অট্টালিকা চূর্ণ বিক্রি করছেন। আমি আবার বলি, আনন্দে সকলে ভূত বিরাজিত। পিছনের তিনি বললেন, এতে উজালা লাগে না, শুকলেই নীল নীল মনে হবে, বিছানার তলে রাখলে পাঠ হবে, বেরোলেই মনে হবে প্রকাশিত। এ তো বড় মুশকিলে পড়লাম। যাও বাছা, নিজের জায়গায় যাও। ভাই ও ভাতিজাগণ, বেচারাকে রাস্তা থেকে একটু সরাও। কে কাকে সরাবে ভাই? পড়া শেষ হলে আমি অন্য কামরায় চলে যাব। আপনার ভূতের গল্প পড়ে নিয়ে ছুড়ে দিন ট্রেনের জানালায়। কবি শক্তি সেনগুপ্ত আমার কাকু ছোটবেলা থেকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে উনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। কর্মসূত্রে উনি কলকাতাতেই ছিলেন। যখনই 2-3 দিনের ছুটি পেতেন তখনই তিনি গ্রামে চলে আসতেন, কারণ তার মন পড়ে থাকতো সবসময় গ্রামের জন্য। যখনই তিনি গ্রামে আসতেন, গ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নমূলক কাজের সাথে জড়িয়ে যেতেন। কাকু এত সুন্দর চিঠি লিখতেন যে চিঠিগুলো যখন পড়তাম তখন মনে হতো কাকু জীবন্ত আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কাকুর অনেকগুলো গুণ ছিল। সেই গুণগুলোর মধ্যে বিশেষ করে আমি বলব পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খুব টিপটাপ থাকতে ভালোবাসতেন। নিজে টিপটাপ থাকতেন, সবাইকে থাকা করাতেন এবং সময় জ্ঞান, সময় যে কাজগুলো তাকে করতে হতো সময়গুলো গুছিয়ে গুছিয়ে উনি করতেন। প্রতিদিনের একটা দিনলিপি তিনি তৈরি করতেন যে আজকে এই কাজ আমি করব। সেই দিনলিপি অনুযায়ী কাজগুলো তিনি দিনের শেষে শেষও করতেন। এবং উনি যে প্রফেশনের সাথে যুক্ত ছিলেন, আমরা অবাক হই যে উনি এই প্রফেশনাল থেকে যুক্ত থেকেও কিভাবে এতগুলো কাজ উনি করতে পারতেন। যেমন গাছ লাগানো, সেতার বাজানো, ছবি আঁকা এবং লেখালেখি তো আছেই। লেখালেখির জন্য ওনার কিন্তু বিশেষ কোনো সময় ছিল না। ওনার অফিসের টেবিলে, এটা ঘরের টেবিলে মানে বেডরুমে, এবং ঘরের যে অফিস টেবিল সেখানে 3টে জায়গাতেই লেখার প্যাড থাকে। যখনই ওনার কিছু লেখার মুড আসতো বা কিছু লেখার মনে পড়ে যেত উনি লিখে বলতেন এবং সেটা পরে একসাথে সমগ্র মিলিয়ে একটা লেখাকে পরিণত করতেন। কবি শক্তি সেনগুপ্ত আজ 15 বছর
মৃত্যু হয়ে গেল। তারপর এই যে আপনারা একটা সুন্দর প্রচেষ্টা করছেন, এটা আমাদের জেনে আমরা খুব আনন্দিত এবং খুশি। অনর্ঘ রাঘব নাটকের প্রথম দৃশ্যেই আমার একটা ছোট্ট ভূমিকা ছিল। পর্যুষণ উৎসবের দিনে বৃদ্ধ পিতামহ দীর্ঘতমা প্রবঙ্গবাসী রাজা সুতোসোমের কাছে আমাকে পাঠাচ্ছেন। এক ফেরি কুমারীকে তার কাছে পৌঁছে দিতে হবে। নাটকে কঠিন পরিশ্রমের বিকল্প দাঁড়িয়ে থাকে উইংসের পাশেই। যেমন ধরুন সত্যবান নাটকে ঠিক আগের দৃশ্যেই মন্ত্রী গেছেন সাবিত্রীর পতির সন্ধানে। 20 মিনিট যেতে না যেতেই পরের দৃশ্যে দিব্যি বলে গেলেন, পৃথিবীর সমস্ত রাজ্য ঘুরেও সাবিত্রীর মনের মতো বর আর কোথাও পেলাম না মহারাজ। মঞ্চ থেকে সাজঘরের মাত্র 10 পা রাস্তার মধ্যেই দর্শকদের সমস্ত পৃথিবী ঘোরা হয়ে গেল। নাটকে এমনই হয়। বঙ্গ থেকে প্রবঙ্গ, 10 দিন 10 রাতের পথ। এতখানি পথে আমার আর ফেরিকন্যার অশ্বপৃষ্ঠে দুলুনির দীর্ঘ শিহরণ এবং তার কালক্রমগুলি দর্শকেরা অনুমান করতেই পারে। অথচ আমরা তো 5 মিনিট উইংসের পাশেই ছিলাম। ঠিক সময়ে ফেরি সুন্দরীকে সামনে নিয়ে, মহারাজ আজ এই পর্যুষণ উৎসবের দিনে এই অসামান্য সুন্দরীকে ইত্যাদি বলেই আমি একাই বেরিয়ে এলাম। আমার পাঠ শেষ। তারপর সারা নাটক রাজা সুতোসোম আর ফেরি সুন্দরীর নানা বৃত্তান্ত। মুখের রং মুছে মাঝরাতে একা বাড়ি ফিরছি আর ভাবছি মঞ্চের পিছনের অন্ধকারে সময় কেমন অঘটিত দৃশ্যগুলি আত্মসাৎ করে। যা হয়নি আর যা হয়েছে তার অন্তর্বর্তী অশ্বক্ষুরধ্বনি মাঝরাতে নির্জল প্রান্তরেই যেন বেজে উঠছে। কেবলই মনে হচ্ছে ফেরি কুমারী পিছন থেকে আমার বেল্ট ধরে টানছে, এগোতে পারছি না। এ তবে কেমন নাটক যেখানে বিমূর্ত অনুধানমালা অতীতের অলিন্দ আলোয় বর্তমান সত্য হয়ে ওঠে। এ তবে কেমন জীবন যেখানে সামনের দৃশ্যাবলী দেখতে গেলে কখনো কখনো মুখ পিঠের দিকে সম্পূর্ণ ঘুরে যায়। কবিরা ক্রান্তদর্শী, অর্থাৎ নিজস্ব সময় থেকে এগিয়ে থাকেন অনেক। অধিকাংশদের সুতরাং বুঝতে অসুবিধা হয়, স্বীকার করতে অস্বস্তি হয় সেই সময়ের সেই স্রষ্টাকে। মহাকাল প্রকৃত বিচারক। ধীরে ধীরে কবি শক্তি সেনগুপ্ত আরও আবিষ্কৃত হবেন এবং প্রত্যেকের প্রিয় কবি হয়ে উঠবেন। আপাতত এই প্রত্যাশা আমাদের।